চকবেড়িয়া গ্রামের শীতটা পৌষের থেকেও মাঘে আরো বেশি করে জাঁকিয়ে বসেছে। এখন দিনের আলো ফুরোতে না ফুরোতেই অন্ধকারের সাথে কুয়াশাকে সঙ্গে নিয়ে ঠান্ডাটাও ঝুপ করে নেমে যায়। তাই এই গাঁয়ের মানুষগুলো সন্ধ্যা হতে না হতেই নিজেদের কাজ সেরে ঘরে ঢুকে যায়। কিন্তু এই গাঁয়েরই কয়েকটা ছেলে ছোকরা সন্ধ্যা হলে ঘরে ঢোকার বদলে ক্লাব ঘরে এসে নিজেদের মধ্যে আড্ডা দেয়। অন্যদিনের মতো আজকেও তার অন্যথা হয়নি। ভবেশ, রতন ও সুফল ওরা আড্ডা দেওয়ার জন্য ক্লাবে এসেছিল, কিন্তু ক্লাবে তালা দেওয়া, চাবি আছে পরিমল জেঠুর কাছে। তাই পরিমল জেঠু না আসা অবধি ওদেরকে এই ঠান্ডায় অপেক্ষা করতে হবে। এই শোন না, দেখছিস তো কেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাই এখানে না দাঁড়িয়ে চল না, ওই ক্লাবের পিছনে মেহগনি গাছটার নিচে গিয়ে একটু আগুন ধরাই। তাহলে অন্তত ঠান্ডায় জমে যাওয়া থেকে একটু বেঁচে যাব। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছিস সুফল। চল চল, তাই চল। এরপর ওরা তিনজনই ক্লাব ঘরের পিছনে গেল। তারপর নিচে পড়ে থাকা বেশ কয়েকটা শুকনো পাতা ও কাঠ জোগাড় করে এক জায়গায় রাখলো। নে ভবেশ, এইবার আগুনটা ধরিয়ে দে। ভবেশ পকেট থেকে দেশলাই বার করে আগুনটা ধরিয়ে দিল। ওরা তিনজনেই আগুনটাকে গোল করে ঘিরে বসে নিজেদের মধ্যে গল্প করতে লাগলো। হঠাৎ ওদের গল্পের মাঝে পিছন থেকে এসে দাঁড়ালো পরিমল। ও, তোরা এখানে আগুন ধরিয়েছিস? তা ভালো করেছিস। উফ, আচ্ছা ঠান্ডা পড়েছে। কথাটা বলতে বলতে পরিমল আগুনের ধারে বসে হাত দুটো সামনে এগিয়ে দিল। এসেছো জেঠু, বসো বসো। আজ আর ক্লাবে বসতে হবে না, তার থেকে বরং এখানে বসে আগুনের তাপ পোহাতে পোহাতে একটা ভূতের গল্প বলো দেখি। ভূতের গল্প? ভূতের গল্প তো নেই, তবে একটা ভয়ানক অভিজ্ঞতার কথা মনে পড়ছে, সেটাই শোন তবে। কথাটা বলেই পরিমল বলতে শুরু করলো। গোপালগঞ্জ নামে এক গ্রামে আমার এক বন্ধু থাকতো, বিজয়চন্দ্র রায়। ওদের পূর্বপুরুষ ছিল ওই গ্রামের জমিদার, কিন্তু কালের নিয়মে জমিদারি চলে গিয়ে ওদের কেবল জমিদার বাড়িটাই অবশিষ্ট ছিল। তো সেইবার বিজয়চন্দ্র মানে বিজয় আমাকে নিমন্ত্রণ করেছিল তার স্ত্রীর সাধভক্ষণে। আমি যেহেতু ওর ঘনিষ্ঠ বন্ধু, তাই 3 দিন আগেই আমাকে যেতে হয়েছিল। আমি যথারীতি উপস্থিত দিনে যখন ওর বাড়ির সামনে গিয়ে হাজির হলাম, তখন আকাশের রং লালচে কমলা থেকে কালো হতে শুরু করেছে। সেই আবছা আলো আধারিতে দেখলাম আমার ঠিক সামনে একটা লোহার জং ধরা গেট রয়েছে, আর তার ভিতরে মাঝারি আকারের একটা উঠোন রয়েছে। উঠোনের এক পাশে রয়েছে একটা বাগান, যদিও এখন সেটা আগাছা আর ঝোপঝাড়ে পরিণত হয়েছে। বাগানের ওপাশে রয়েছে শতাব্দী প্রাচীন একটা দোতলা জমিদার বাড়ি। বাড়িটার রূপ দেখে মনে হলো বহুদিন ধরেই অনেক ঝড় ঝাপটা সহ্য করে বাড়িটা এখনো মানুষের প্রতি তার কর্তব্য পালন করে যাচ্ছে। বাড়ির দেওয়ালের রংগুলো চটে গিয়ে লাল ইট দেখা যাচ্ছে। দেওয়ালের কোথাও কোথাও আবার ফাটল ধরেছে, সেই ফাটল থেকে বেরিয়ে এসেছে সবুজ আগাছা। বাড়ির নিচে রয়েছে একটা বড় শাল কাঠের দরজা। বুঝলাম এটাই বাড়ির ভেতরে প্রবেশ করার প্রধান দরজা। আমি আর দাঁড়িয়ে না থেকে লোহার গেটটা খুলে হাঁটতে হাঁটতে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর আমি যেই না দরজায় কড়া নাড়তে যাব, ঠিক তখনই আচমকা একটা শব্দ করে দরজার পাল্লা দুটো খুলে গেল। এরপর যা দেখলাম তাতে ভয়তে বুকটা কেঁপে উঠল। দেখলাম দরজার ওপাশে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটা ছেলে, যার শরীরে একটা কালো কুচকুচে শাল জড়ানো, আর মুখের উপরে একটা হনুমান টুপি পরা। ছেলেটা তার একটা হাতে হ্যারিকেন ধরে সেটা একদম মুখের পাশে ধরে রেখেছে। হ্যারিকেনের মৃদু হলুদ আলোতে তাকে ওই অবস্থায় দেখে আমার পিলে চমকে গিয়েছিল। এরপর ছেলেটা তার অন্য একটা হাত উপরে তুলে আমাকে ভিতরে আসার ইশারা করলো। আমি ভিতরে ঢুকে বাড়ির ভেতরটা দেখছিলাম।
দেখলাম জমিদার বাড়ির ভেতরে আমার ঠিক সামনে একটু দূরে মাঝ বরাবর উঠে গিয়েছে দোতলায় যাওয়ার সিঁড়ি। মাঝখানে ফাঁকা জায়গাটা বারান্দা। বারান্দার এক পাশে রয়েছে তুলসী মন্দির, আর আমার দুপাশ থেকে দুদিকে চলে গিয়েছে তিনটে করে ঘর। আর বাঁ দিকের ভিতরের একটা ঘর থেকে বাসনপত্রের আওয়াজ পেলাম। বুঝলাম কেউ হয়তো রান্না করছে, কিন্তু বাড়ির ভেতরটা এতটা অন্ধকার যে দেখেই কেমন গাটা ছমছম করে ওঠে। এই এত বড় অন্ধকার বাড়িতে মানুষ যে থাকে কি করে সেটা ভেবেই অবাক লাগে। এরপর ছেলেটা আমাকে ওর পিছন পিছন যাওয়ার ইশারা করলো। কে তুমি? তোমার নাম কি? আর বিজয় কোথায়? ওকে তো দেখছি না। আমার প্রশ্নে ছেলেটা কোনো উত্তর না দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। আমি ভাবলাম এ আবার কেমন শালীনতা। আমিও আর কথা না বাড়িয়ে ওর পিছন পিছন উপরে উঠে গেলাম। তারপর ওকে লক্ষ্য করে যে ঘরটার সামনে গিয়ে দাঁড়ালাম, দেখলাম ঘরের ভিতরে খাটে শুয়ে আছে একটা মহিলা, আর তার পাশে বসে আছে বিজয়। বিজয়, পরিমল, তুই এসেছিস? এই তোর আসার সময় হলো? হ্যাঁ, কথাটা বলতে না বলতেই বিজয় এসে আমাকে আলিঙ্গন করলো। আসলে একটু কাজ ছিল, সেটা মিটিয়ে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আয় আয়, এখন ভেতরে আয়, এসে বস। আর এই যে, এই আমার স্ত্রী মাধবী। বিজয়ের কথা শুনে আমি গিয়ে খাটের উপরে বসলাম। তারপর মাধবী ও বিজয়ের সাথে বেশ খানিকক্ষণ গল্প করলাম। নে পরিমল, চল, তোকে তোর থাকার ঘরটা দেখিয়ে দিই, তারপর রাতের খাওয়া দাওয়াও তো করতে হবে নাকি। এরপর আমি আর বিজয় খাট থেকে নেমে ঘর থেকে বেরিয়ে গেলাম। যেতে যেতে বিজয় আমাকে পাশের ঘরগুলো দেখাচ্ছিল। এক একটা ঘর কত বড়, কিন্তু ঘরের ভেতরটা ফাঁকা। কোনোটা বৈঠকখানা তো কোনোটা থাকার ঘর, কোনোটা আবার পড়ার ঘর, কোনোটা আবার জিনিসপত্র রাখার ঘর। ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল। এরপর একটা ঘরের দরজা খুলে বিজয় বলল, এইটা তোর ঘর। আশা করি তোর এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। তাছাড়া যদি কোনো অসুবিধা হয়, ভোলা আছে, ওকে জানাবি, ও সব ব্যবস্থা করে দেবে। ভোলা? আরে, যে তোকে ওপরে নিয়ে আসলো, ওর বাবা আমার বাবার কাছে কাজ করতো, কিন্তু ওর বাবা মারা যাওয়ার পর ওকে দেখার আর কেউ ছিল না, তাই ও আমার কাছেই থাকে। বিজয়ের কথাটা শুনতে শুনতে আমি আমার ঘরটাকে একবার ভালো করে দেখে নিলাম। ঘরের মধ্যে একটা পালঙ্ক রয়েছে, তার পাশে একটা কাঠের টেবিল, টেবিলের উপরে একটা হ্যারিকেন চলছে, আর তার পাশে রাখা রয়েছে দুটো মোমবাতি ও একটা পাত্রে আছে কিছু ফল। এছাড়াও ঘরের অন্য এক পাশে একটা আলমারি রয়েছে। এই জমিদারি ঘরে আবার অসুবিধা কিসে? কিন্তু এখন আমি ঘরে থাকবো না, আগে বাকি ঘরগুলো দেখে আসি ঘুরে। এরপর আমি আমার সাথে আনা ব্যাগটা খাটের উপরে রেখে বিজয়ের সাথে বাকি ঘরগুলো দেখতে লাগলাম। হঠাৎ শেষের একটা ঘরের সামনে এসে থমকে গেলাম। এতক্ষণ সব ঘরগুলো খোলাই ছিল, কেবল দরজাটা ভেজানো, কিন্তু শেষের এই ঘরটা দেখলাম তালা মারা রয়েছে, আর তালার গায়ে লেগে থাকা ধুলো ও জং দেখে মনে হচ্ছে বহুদিন এই ঘরের দরজা খোলা হয়নি। বিজয়, এই ঘরটা বন্ধ কেন? এটা দেখাবি না? আসলে এই ঘরটা বহুদিন ধরেই খোলা হয় না। এই ঘরটাও বাকিগুলোর মতোই, কি আর দেখবি, চল ফিরে চল। কেন রে, ঘরের ভেতর ভূত আছে নাকি ওভাবে বলছিস? মানে ভূত ভূত কোথা থেকে আসবে? দেখবি দেখবি যখন, তাহলে দেখ আর কি। বিজয় ঘরটা দেখাতে চায়নি, কিন্তু আমার কথাতে সে হ্যারিকেনটা বা হাতে নিয়ে কোমরের কাছ থেকে চাবি বার করে তালাটা খুলল। কৌতূহলের বশে আমিও দরজাটা খুললাম, আর তার ঠিক সাথে সাথে আচমকা একটা বাজে গন্ধ এসে ঝাপটা মারল নাকে। সে বিকট গন্ধে গা পাকি আসে। আমরা দুজনেই ঘরের ভেতরে ঢুকলাম। দেখলাম পুরো ঘরটা মাকড়সা জাল আর ধুলোতে ভরে গেছে। ইতিমধ্যে খানিকটা জাল আমার গায়েও লেগে গিয়েছে। দেখলাম বহুদিন এই ঘরে কারোর পায়ে স্পর্শ পড়েনি বলে মেঝের উপরে ধুলোর একটা পুরো আস্তরণ জমে গিয়েছে।
এই ধুলোর উপর দাঁড়িয়ে দেখলাম ঘরের মধ্যে একটা খাট রয়েছে, একটা আলমারি আর একটা আয়না রয়েছে। হাতে ধরা হ্যারিকেনের সামান্য আলোতে এ বাদে আর কিছুই চোখে পড়ল না। কিন্তু এই বিকট গন্ধটা কোথা থেকে আসছে? আমি ধীরে ধীরে খাটের কোণার দিকে গেলাম। মনে হলো গন্ধটা সেদিক থেকেই আসছে, সম্ভবত খাটের নিচ থেকে। আমি এগিয়ে গিয়ে নিচু হলাম। তারপর খাটের তলায় উকি মারতেই যে দৃশ্য দেখলাম, তাতে আমার ভয়তে আমার মুখ থেকে একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসলো। দেখলাম খাটের তলায় একটা মানুষের পচা গলা হাতের টুকরো পড়ে রয়েছে। টুকরোটার উপরে বহুদিনের রক্ত লেগে কালশিটে বর্ণ ধারণ করেছে। চামড়া থেকে মাংস গলে গলে পড়ছে। পাশে খানিকটা অংশ জুড়ে লাল রক্তের দাগ পড়ে রয়েছে। আর এই পচা গলা হাতের টুকরো জমে যাওয়া কালো রক্তের উপরে এক গাদা মাছি বসে রয়েছে। এই বীভৎস দৃশ্য দেখে আমার গা পাকি আসলো, সেই সাথেই ভয়ও লাগলো। কিন্তু হঠাৎ সেই সময় একটা শীতল হাত এসে পড়ল আমার কাঁধে। আমি চমকে উঠে বললাম, কে কে কি হলো? তুই ওভাবে আওয়াজ করলি যে? কিছু কি আছে খাটের তলায়? আমি কাঁপতে কাঁপতে একটা আঙুল খাটের তলায় ইশারা করে বললাম, ওই যে ওখানে একটা মানুষের কাটা হাতের টুকরো পড়ে রয়েছে। আমার মুখের এই কথা শোনা মাত্র বিজয়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মনে হলো কেউ যেন এক্ষুনি ওর মুখ থেকে রক্ত শুষে নিয়েছে। কিন্তু বিজয় পরক্ষণেই একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, কি কাটা হাতের টুকরো? কি বলছিসটা কি? এই ঘরে তো বহুদিন কোনো মানুষই ঢোকে না, তাহলে এখানে আবার মানুষের হাতের টুকরো আসবে কোত্থেকে? ওই ওই গন্ধটা পাচ্ছিস না? ওটা এখান থেকে আসছে। আমি নিজের চোখে দেখেছি। ওইখানে কাটা হাতের টুকরোটা পড়ে রয়েছে, আর তার উপরে বসে রয়েছে কালো কালো বড় বড় মাছি। কি সব বলে যাচ্ছিস? চল একবার চল তো দেখি। তুই হয়তো অন্ধকারে ভুল দেখেছিস। না বিজয়, আমি ভুল দেখিনি। বিশ্বাস না হলে তুই দেখ, তোর হাতে তো হ্যারিকেন আছে। এরপর বিজয় নিচু হয়ে হ্যারিকেন উঁচু করে ধরতেই বিজয় ভয় পেয়ে গেল। কি হলো, দেখলি? হ্যাঁ দেখলাম, কিন্তু তুই যেটাকে কাটা হাতের টুকরো বলছিলিস সেটা আসলে এই একটা মরা ইঁদুর। দেখ, তুইও ভালো করে দেখ। এরপর বিজয়ের কথা শুনে আমি যখন খাটের নিচে দেখলাম তখন অবাক হয়ে গেলাম। সত্যি তো, সেখানে যেটা পড়ে রয়েছে সেটা কোনো কাটা হাতের টুকরো নয়, সেটা একটা ইঁদুর। এরপর আমি উঠে দাঁড়িয়ে একটা শ্বাস ছেড়ে বিজয়ের সাথে ঘর থেকে বেরিয়ে গেলাম। বিজয় যখন দরজাটা বন্ধ করে তালা দিতে গেল, দেখলাম তালাটা আর দরজার কড়াতে নেই। তালাটা আবার কোথায় গেল? খুলে তো দরজার গায়ে ঝুলিয়ে রেখেছিলাম। এখানে ঝুলি রাখলে যাবে কোথায়? আচ্ছা এখন চল, কাল একটা নতুন তালা কিনে এনে লাগিয়ে দেবো। এরপর আমি আর বিজয় নিচে চলে গেলাম। নিচের তলাতে মণিবালা দেবী মানে বিজয়ের মা রান্না করে টেবিলের উপরে খাবার সাজিয়ে রেখেছিলেন। আমাদেরকে ঢুকতে দেখে বললেন, এসো এসো, খাবার তৈরি হয়ে গিয়েছে, যাও হাত মুখ ধুয়ে বসে পড়ো। এরপর আমি, বিজয় ও মণিবালা দেবী তিনজনে মিলে খেতে বসে পড়লাম। খেতে খেতে এই কথা সে কথার মাঝে উঠে আসলো বিজয় চন্দ্রদের জমিদারির কথা। বুঝলে পরিমল, এখন যেমন দেখছো বাড়ির অবস্থা, বিজয়ের বাবা বেঁচে থাকাকালীন কিন্তু সবটাই অন্যরকম ছিল। বিজয়ের বাবা ছিলেন রমাকান্ত রায়। তার কথাই তখন ছিল গ্রামের শেষ কথা। সবাই তাকে ভারী মান্যিগণ্যি করত। তখন এই বাড়ি সারাক্ষণ সেজে থাকতো। বাইরে ফুলের বাগান ছিল, বাড়ির ভিতরে বৈঠকখানায় আড্ডা বসতো, নাচমহলে বাইজি নাচ হতো, কত চাকর বাকর রাঁধুনি। কিন্তু সব শেষ হয়ে গেল। সেইবার যখন বাড়িতে ডাকাত পড়ল,
তখন তারা বাড়ি থেকে সব কিছু নিয়ে গেল, ফেলে গেল শুধু এই বাড়িটা। এমনকি আমার স্বামীকেও ছাড়লো না। ওদের আটকাতে গিয়েই তার প্রাণ গিয়েছে। তারপর থেকে বিজয়া আমার কাছেই মানুষ। বুঝলে পরিমল, নিয়তি অতি নির্মম। কিন্তু দেখো, আমার বিজয় আজ বড় হয়ে সবটা দেখে নিয়েছে। এই তো আর 2 মাস পরে তার স্ত্রীর কোল আলো করে একটা ফুটফুটে ছেলে আসবে। ছেলে কেন? মেয়েও তো আসতে পারে। না, মেয়ে নয়, ছেলেই আসবে। বংশের প্রদীপ তো বজায় রাখতে হবে নাকি? কথাটা এক প্রকার গভীরভাবেই বললেন মণিবালা। মণিবালার গলার আওয়াজটা হঠাৎ এরকম বদলে যাওয়াতে আমি অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু সে বিষয়ে আর কিছু বললাম না। বলা, তোর বৌদিমণি ঘরে খাবার রেখে আয় তো। কথাটা বলেই বিজয় অন্য প্রসঙ্গ তুলল। বিজয়ের আমি ঘর থেকে চলে আসার পর মাধবীর চোখ দুটো লেগে গিয়েছিল, কিন্তু হঠাৎ একটা শব্দ ওর ঘুম ভেঙে গেল। একটা চাপা মেইলি কান্নার শব্দ। শব্দটা শুনে মাধবী চোখ মেলে তাকালো, দেখলো পুরো ঘর অন্ধকার। মাধবী ধীরে ধীরে খাটের উপরে উঠে বসলো, তারপর ভালো করে শুনলো। হ্যাঁ, সত্যি তো, একটা মেয়ে কাঁদছে বলে মনে হচ্ছে। কি হলো? কে কাঁদছে? এই বাড়িতে আমি আর মা ছাড়া তো অন্য কোনো মেয়ে নেই। তাহলে এই সময় আবার কে কাঁদছে? মাধবী এইবার কৌতূহলের বশে খাট থেকে নামলো, তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে দেখলো কান্নাটা বাঁ দিকের শেষের ঘরটা থেকে আসছে। মাধবী খুব সন্তর্পণে এগিয়ে গেল সামনের দিকে। তারপর হাঁটতে হাঁটতে মাধবী গিয়ে দাঁড়ালো একটা ঘরের সামনে। দেখলো ঘরের দরজাটা ভেজানো রয়েছে। তাই দেখে মাধবী অবাক হয়ে নিজের মনে বলল, অবাক কাণ্ড! এই ঘরের দরজাটা আবার কি খুললো? বিয়ে করে আসার স্তক একদিনও তো ঘরটা আমি খুলতে দেখিনি। তাহলে কে কে আছো এ ঘরে? কে? মাধবী প্রশ্নের কোনো উত্তর আসলো না। একইভাবে সেই কান্নার শব্দটা ভেসে আসলো। কে? আরে কে কাঁদছো ভিতরে? এইবার যখন কোনো উত্তর আসলো না, মাধবী তখন দরজাটা খুলে ফেলল। আর ঠিক তার সাথে সাথে আচমকাই কান্নার শব্দটা থেমে গেল। পরিবর্তে ঘরের ভেতর থেকে একটা বাজে গন্ধ এসে লাগলো মাধবীর নাকে। সেই বাজে গন্ধে মাধবীর দম বন্ধ হয়ে আসার জোগাড়। তবু মাধবী কৌতূহলের বশে পড়ে সেই অন্ধকার ঘরে ঢুকলো। দেখলো ঘরের ভিতরটা অন্ধকারে ঘেরা। মাধবী সেই অন্ধকারের মধ্যেই ঘরের এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো মেয়েটাকে, কিন্তু ভালো করে দেখার পরেও ঘরের মধ্যে কাউকে দেখতে পেল না। কি হলো? ঘরে তো দেখছি কেউ নেই, কিন্তু একটু আগেই তো আমি কান্নার শব্দটা পেলাম। তাহলে এরই মধ্যে মেয়েটা গেল কোথায়? মাধবীর এইবার কেমন যেন একটু ভয় করতে লাগলো। মাধবী পিছন ফিরে ঘর থেকে বেরিয়ে আসার জন্য উদ্যত হলো, আর ঠিক তখনই ওর চোখ গেল আয়নার দিকে। তখন মাধবী যা দেখলো তাতে ভয়তে ওর পুরো শরীর কেঁপে উঠল। মাধবী দেখলো ধুলো মাখা আয়নাতে ওর প্রতিবিম্বের ঠিক পেছনে ফুটে উঠেছে আরও একটা প্রতিবিম্ব। সে যেন একটা হাত মেলে একটু একটু করে এগিয়ে আসছে ওর দিকে। ভয়তে মাধবীর হৃদস্পন্দন বেড়ে গেল, কপাল বেয়ে গড়িয়ে পড়ল নোনতা জলের স্রোত। মাধবী ভয়তে কাঁপতে কাঁপতে পেছনে ফিরে তাকালো। বিজয় ভোলাকে মাধবীর খাবার দিয়ে আসার কথা বলার পর ভোলা এতক্ষণ খাবার গোছাচ্ছিল। এইবার সে খাবারের থালাটা নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে মাধবীর ঘরে এসে রাখলো, কিন্তু ঘরের মধ্যে মাধবীকে দেখতে পেল না। তাই ভোলা ঘর থেকে বেরিয়ে মাধবীকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে ভোলা গিয়ে পৌঁছালো একটা খোলা ঘরের সামনে।
যে ঘরের ভিতর থেকে অদ্ভুত একটা চাপা গর্জনের শব্দ ভেসে আসছে। ভোলা ঘরের সামনে দাঁড়িয়ে ভিতরে তাকাতেই যা দেখলো তাতে ওর গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। ভোলা দেখলো অন্ধকার ঘরের মধ্যে খাটের উপরে পেটে হাত দিয়ে বসে রয়েছে মাধবী। বসে বসে ও সামনের দুপাশে মাথা নাড়াচ্ছে। ওর চুলগুলো খোলা অবস্থায় মুখটাকে ঢেকে রেখেছে। মাধবীর মুখ থেকে বেরিয়ে আসছে চাপা গর্জনের শব্দ। মাধবীকে এই অন্ধকার ঘরে ওই অবস্থায় দেখে ভোলা ভয় পেয়ে গেল, কিন্তু তবু সে সাহস করে দরজাটার উপরে কড়া নাড়ল। মাধবী তাতেও মাথা নাড়ানো বন্ধ করলো না, বরং আরো জোরে মাথা নাড়াতে লাগলো। তারপর ধীরে ধীরে মাধবীর সামনে গিয়ে ওর কাঁধে হাত রাখলো। দেখলো মাধবীর কাঁধটা বরফের মতো ঠান্ডা। মনে হলো যেন নিমিষের মধ্যে ভোলার হাতটা জমিয়ে দিতে পারে। কিন্তু ভোলা দেখলো মাধবীর কাঁধে হাত রাখা ওর মাথাটা নাড়ানোটা আচমকাই থেমে গেল। সেই সাথে মুখ থেকে আসা চাপা গর্জনটাও থেমে গেল। পরিবর্তে মাধবী এইবার ধীরে ধীরে তার মুখটা উপরে তুলল। তারপর ভোলার দিকে তাকালো। ভোলা দেখলো মাধবীর কালো চুলগুলো ওর মুখটাকে ঢেকে রয়েছে, কিন্তু ওটা কি? কালো চুলের ফাঁক থেকে দুটো জ্বলন্ত লাল চোখ ভোলার দিকে একভাবে তাকিয়ে রয়েছে। সেই রক্তবর্ণ লাল চোখের ভয়ানক দৃষ্টি দেখে ভয়তে ভোলার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ভোলাকে ভয় পেতে দেখে মাধবীর ঠোঁট দুটো এইবার দুপাশে চওড়া হয়ে গেল। মাধবী হাসতে হাসতে উঠে দাঁড়ালো। তারপর যেই না ভোলার দিকে এগিয়েছে, ভোলা তখনই ভয়তে ও আতঙ্কে কাঁপতে কাঁপতে নিজের চোখ দুটো বন্ধ করে ফেলল। এরপর বেশ খানিকক্ষণ ওভাবে থাকার পরেও যখন ওর কিছু হলো না, তখন ভোলা চোখ খুলে দেখলো মাধবী ঘরে নেই। সে অনেকক্ষণ আগেই ঘর থেকে বেরিয়ে গিয়েছে। তাই দেখে ভোলা একটা স্বস্তির শ্বাস ছেড়ে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। আমি আর বিজয় নিচের তলায় খাওয়া শেষ করে গল্প করছিলাম। মণিবালা তখন নিজের ঘরে শুয়ে পড়েছেন। হঠাৎ দেখলাম ভোলা সিঁড়ি দিয়ে নেমে বিজয়ের সামনে এসে মুখ থেকে অদ্ভুত আওয়াজ করতে করতে হাত দিয়ে কিছু একটা দেখাতে লাগলো। বিজয় সেদিকে খেয়াল না করে ভোলাকে চলে যেতে বলল, কিন্তু ভোলা ব্যাকুলভাবে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল। অবশেষে বিজয় বিরক্ত হয়ে বলল, এই যা তো ভোলা, এখন জ্বালাতন করিস না, যা কথা আছে কাল শুনবো। অতঃপরে ভোলা ধমক খেয়ে মাথা নিচু করে চলে গেল। কিন্তু এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম। ভোলা যখন কিছু বোঝানোর চেষ্টা করছিল, তখন ওর মুখটা ভয়ার্ত এবং শুকনো দেখাচ্ছিল, কিন্তু তার কারণ যে কি সেইটা বিজয় শুনল না। বিজয়, ভোলা ওরকম করছিল কেন রে? আরে হ্যাঁ, তোকে তো বলাই হয়নি। আসলে ভোলা কথা বলতে পারে না, তাই ওরকম হাত নেড়ে কথা বলে। বিজয়ের মুখে এই কথা শুনে ভোলার জন্য আমার একটু মায়াই হলো। এই পৃথিবীতে যার মুখে বলি নেই, তার কাছে মনের ভাব প্রকাশ করা অনেকটা কষ্টকর হয়ে যায়। কিরে চল রে ওপরে চ, আজ এতটা পথ এসেছিস, চল গিয়ে ঘুমিয়ে পড়বি চ। এরপরে আমরা দুজনেই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। তারপর আমি বিজয়কে বিদায় জানিয়ে নিজের ঘরে এসে বিছানার উপরে এলিয়ে পড়লাম। শরীরটা একটু ক্লান্তি ছিল, তাই বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুম চলে আসলো। আর ওদিকে বিজয় যখন ওর ঘরে গেল, তখন অবাক হয়ে গেল। দেখলো ঘরের মধ্যে মেঝের উপরে পড়ে রয়েছে ভাতের থালা, যার উপরে ছড়ানো ছেটানো রয়েছে কয়েকটা উচ্ছিষ্ট ভাতের দানা আর হাত ধোয়া জল। কেউ যেন ছড়িয়ে ছিটিয়ে খাবারটাকে কোকরাশি খেয়েছে আর ওতেই হাত ধুয়ে নিয়েছে। থালার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাছের কাঁটা। এই দৃশ্য দেখে বিজয় খাটের উপরে তাকালো। দেখলো মাধবী কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। বিজয় ভাবলো মাধবী হয়তো এইভাবে খেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু মাধবী তো কখনো এইভাবে খায় না। বরং মাধবী
বিজয়ের থেকে একটু বেশি গোছানো স্বভাবের। এরপর বিজয় ভাবলো মাধবীকে ডাকবে, আর পরক্ষণেই ভাবলো মাধবী এখন গর্ভবতী, ওর এমনিতেই ঠিকঠাক ঘুম আসে না, ঘুমাচ্ছে যখন ঘুমাক। এরপর বিজয় মেঝেটা পরিষ্কার করে বিছানায় শুয়ে পড়ল। সকাল 10টা বাজে। ঘুম থেকে উঠতে আমার একটু বেশি দেরি হয়ে গেল। উঠে দেখলাম বাইরে তখনও কুয়াশা রয়েছে, সূর্য ঠিকভাবে ওঠেনি। একটা ঠান্ডা হাওয়া বইছে, সেই হাওয়ার স্পর্শে শরীরটা কেঁপে উঠছে। আমি কোনো মতে বিছানা ছেড়ে উঠে সকালের প্রাতরাশ শেষ করে বিজয়ের সাথে বাড়ির নিচের তলাটা ঘুরতে লাগলাম। সত্যি বলতে কি যেন ভবেশ, গতকাল সন্ধ্যায় অন্ধকারে বাড়িটাকে ভয়ানক রূপ দেখাচ্ছিল। আজ দিনের আলোতে সে পুরো বাড়িটা অন্যরকম লাগছে। দেখলাম নিচের তলায় যে ঘরগুলো রয়েছে তার মধ্যে একটা ঠাকুর ঘর, একটা রান্নাঘর আর একটা স্নান ঘর, একটা সামগ্রী রাখার ঘরও আছে, আর বাদ বাকিগুলো শোয়ার ঘর, যার মধ্যে একটাতে ভোলা আর একটাতে মণিবালা থাকেন। যাই হোক, যথারীতি পুরো বাড়িটা ঘুরে দেখার পরে বাড়ির ভেতরের দরজা দিয়ে ওপাশে গিয়ে দেখলাম সেখানে একটা বুজে যাওয়া পুকুর রয়েছে, যার জল এখন কাজলের মতো ঘন কালো। যদিও আগাছা ও কচুরিপানার কারণে জল আর চোখে দেখা যায় না, কিন্তু সেখানে দাঁড়িয়ে গল্প করতে বেশ লাগছিল। সকালের ওই পুকুরের ধারে বিজয়ের সাথে গল্প করে কাটিয়ে দিলাম। তখনই শুনলাম গতকাল রাতে মাধবীর ওরকম ভাবে খাওয়ার কথা, কিন্তু সকালে উঠে মাধবী নাকি কিছু স্বীকার করেনি। তা কি বুঝছিস পরিমল? মাধবীকে আবার ভূতে ধরলো নাকি? হ্যাঁ, কথাটা বলে হেসে উঠল বিজয়, তারপর বলল, তুই তো মাঝে ভূত টুত নিয়ে খুব ঘাটাঘাটি করছিলিস, এখন কি হলো? ঘাটাঘাটি করতাম না, শুধুমাত্র বোঝার চেষ্টা করতাম তাদের সাথে ইহজগতের যোগাযোগটা কেমন হয়, কিভাবে হয়, এইসবই আর কি। ও যেমন আছে তেমনই চলছে। তোর কথা বল। তারপর আমি আর বিজয় বেশ খানিকক্ষণ গল্প করার পরে ফিরে এসে স্নান সেরে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া হলে আমি নিচের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। খাওয়ার পরে আমার আবার একটু ঘুম না হলে হয় না। এরপর যখন আমার ঘুম ভাঙলো তখন সন্ধে হয়ে গিয়েছে। আমি নিচের তলাতে গিয়ে বসলাম। বসে বসে দেওয়ালে টাঙানো জমিদারের ছবির দিকে তাকিয়ে ভাবছিলাম অতীতের এই জমিদারির কথা। মণিবালা তখন রান্নাঘরে রান্না করছিল। খানিকটা পরেই বিজয় ফিরল বাজার করে। তারপর আমরা রাতের খাবার সেরে যে যার ঘরে চলে গেলাম। বিজয় অবশ্য মাধবীর জন্য খাবার নিয়ে গেল, কিন্তু ঘরে ঢুকে দেখলো মাধবী ঘুমিয়ে পড়েছে। মাধবী, মাধবী উঠে পড়ো, খেতে হবে তো। এখন জ্বালাতন করিস না তো, ঘুমোতে দে। মাধবীর গলার আওয়াজ শুনে বিজয় অবাক হয়ে গেল। মাধবীর গলার স্বর হঠাৎ এরকম গম্ভীর শোনালো কেন? আর শুধু কি তাই, মাধবী তো কোনোদিন ওর সাথে তুই তুকারি করে কথা বলেনি। তাহলে আজ হঠাৎ কি হলো? তবে কি মাধবী শরীর খারাপ করছে? এরপর বিজয় আর কিছু না বলে শুয়ে পড়ল। তখন মাঝরাত। মণিবালা শুয়ে আছে বিছানায়। হঠাৎ রান্নাঘর থেকে বাসন পড়ার আওয়াজে তার ঘুমটা ভেঙে গেল। মণিবালা ঘুম ভাঙা চোখে উঠে ঘর থেকে বেরোলেন। তারপর সেই অন্ধকারের মধ্যেই রান্নাঘরের কাছে গিয়ে দেখলেন দরজা খোলা রয়েছে। রান্নাঘরের ভিতরে তাকাতেই সে ভয়তে পাথর হয়ে গেল। দেখল অন্ধকারের মধ্যে রান্নাঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বাসনপত্র, ডাল, তরকারি আর একটু ভাত। আর মেঝের ঠিক মাঝ বরাবর উবু হয়ে বসে হাঁড়ি থেকে ভাত তুলে খাচ্ছে মাধবী। মাধবীর চুলগুলো মুখ ঢেকে বুক অব্দি নেমে গিয়েছে। মাঝরাতে ঘন অন্ধকারে এই দৃশ্য দেখে ভয়তে মণিবালার মুখ থেকে শব্দ বেরিয়ে আসলো। সেই শব্দ শুনে মাধবী মুখ তুলে তাকালো মণিবালার দিকে।
তারপরে ভাতের হাঁড়ি থেকে শেষ মুঠো ভর্তি ভাতটা মুখে পুরে হাঁড়িটা ছুঁড়ে ফেলে দিল সামনে। খিদে লেগেছে আমার, খেতে দে। মাছ খাবো, কচা মাছ, যার গায়ে লেগে থাকবে টাটকা রক্ত। কতদিন মাছ খাইনি। দে দে দে, তাড়াতাড়ি দে বলছি, নইলে কিন্তু এবার তোকে খাবো। মাধবীর এই কথা শুনে মণিবালা ভয় পেয়ে গেল। বৌমা, তুমি এসব কি বলছো? কি হয়েছে তোমার? মণিবালার কথা শেষ হওয়া মাত্রই মাধবীর রক্তের মতো টকটকে লাল দুটো চোখ হঠাৎ করে জ্বলে উঠল। তুই যাকে ভাবছিস আমি সে নয়, আমি তোর জম। মানে কে তুমি? কেন চিনতে পারছিস না আমায়? চিনতে পারবি, অবশ্যই পারবি। মরবার আগে ঠিক চিনতে পারবি। তোদের সব কটাকে আমি মারবো, ঠিক যেভাবে তোরা আমাকে শেষ করেছিলিস, ঠিক সেইভাবে। হিন্দু? মণিবালার এইবার গোটা শরীর ভয়তে থরথর করে কেঁপে উঠল। সেই অবস্থাতেই মণিবালা দেখলে হঠাৎ দেওয়ালের উপর থেকে একটা ইঁদুর ডাকতে ডাকতে অন্য দেওয়ালে চলে যাচ্ছিল। ইঁদুরের ডাক শুনে মাধবী আচমকায় মাথাটা উপর দিকে করলো। তারপর ইঁদুরটাকে দেখে খুশিতে চার হাত পায়ে ভর দিয়ে সরীসৃপের মতো দেওয়াল বেয়ে উপরে উঠে গেল। তারপর তার একটা হাত দিয়ে ইঁদুরটাকে ধরে মুখের কাছে নিয়ে গিয়ে দাঁত দিয়ে এক টানে ইঁদুরটার মাথাটা ছিঁড়ে ফেলল। সাথে সাথেই টাটকা লাল রক্ত ছিটকে গেল তার মুখে। মাধবী ইঁদুরটাকে মুখে ধরে তার থেকে রক্ত চুষে খেতে লাগলো। মাঝরাতে এই অন্ধকারে নিজের বৌমাকে দেওয়ালে বেয়ে উপরে উঠে রক্ত খেতে দেখে মণিবালা প্রবল ভয় ও আতঙ্কে আর্তনাদ করে উঠল। মণিবালার সেই আর্তনাদ শুনে আমার আর বিজয় এবং ভোলার ঘুম ভেঙে গেল। আমরা তিনজনে ছুটে আসলাম রান্নাঘরে। দেখলাম লণ্ড ভণ্ড রান্নাঘরের অন্ধকারের মধ্যে খোলা চুলে দাঁড়িয়ে রয়েছে মাধবী। ওর চোখ দুটো লেগে রয়েছে রক্তের ফোঁটার দাগ। মাধবী, কি হয়েছে তোমার? তোমার মুখে রক্ত লাগলো কি করে মাধবী? বিজয়ের প্রশ্নে মাধবী কিছু না বলে কেবল ভয়ানক কণ্ঠে হাসতে লাগলো। কিন্তু মণিবালা যে দৃশ্য দেখেছে সবটা আমাদেরকে বলে গেলেন। সাথে ভোলাও অঙ্গভঙ্গি করে কিছুটা বোঝানোর চেষ্টা করছিল। মাঝরাতে ঘুম ভেঙে মণিবালার মুখ থেকে এইসব কথা শুনে ভয়তে আমার বুকটা শুকিয়ে গেল, গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠল। ওই অবস্থাতেও দেখলাম মণিবালা বিজয়কে কাছে ডেকে নিচু গলায় অথচ ভয়ার্তভাবে কিছু বলে গেলেন। চুপ করো তো মা, ঘুমের ঘরে কি দেখতে কি দেখেছে? তাছাড়া ও ফিরে আসবে কি করে? এটা অসম্ভব। মাধবীর শরীরটা হয়তো ভালো নেই কোনোভাবে। কথাটা বলেই বিজয় মাধবীর কাছে গিয়ে ওর হাত ধরে টানতে টানতে ঘর থেকে বেরিয়ে গেল। এরপর বিজয় চলে গেলে আমি ঘরে ঢুকে চারপাশটা দেখতে দেখতে হঠাৎ দেওয়ালের উপরে ওই লেগে থাকা রক্তের ফোঁটা দাগটা দেখতে পেলাম। যা দেখে আমার মনে হলো মণিবালা মিথ্যে বলেনি। তার মানে কি মাধবীকে সত্যি ভূতে ধরলো? কথাটা ভাবলেও মুখে কাউকে কিছু না বলে আমি আমার ঘরে ফিরে গেলাম। যথারীতি পরদিন মাধবীর সাধ সম্পূর্ণ হলো। সাধ সম্পূর্ণ হলে বিকালে আমি গ্রামটা একটু ঘুরে এসে নিজের ঘরে গিয়ে বসলাম। আর ওদিকে বিজয় ও মাধবী নিজেদের ঘরে শুয়ে এক মনে গল্প করছিল। আজ বিজয় ও মাধবী দুজনেই খুশি তাদের আগত সন্তানের কথা ভেবে। এরপর গল্প করতে করতে বিজয় কখন যে ঘুমিয়ে পড়েছিল তাও নিজেও বুঝতে পারল না। সন্ধ্যাবেলা মণিবালা ঘরে বসে ভাবছিল ইন্দুর কথা। তিনি বলেছিলেন তার ছেলেকে ইন্দু ফিরে এসেছে।
সে ওদেরকে মেরে ফেলতে চায়। তাছাড়া গতকাল রাতে যে দৃশ্য তিনি নিজের চোখে দেখলেন তা কখনো ভুল হবে না। কি ভয়ানক! কিন্তু সত্যি যদি ইন্দু ফিরে আসে তাহলে তো খুব বিপদ। না, তিনি কাল একবার ওঝার কাছে যাবে। সবেমাত্র কথাটা ভেবেছেন মণিবালা, এমন সময় হঠাৎ বাইরে থেকে একটা বাচ্চার গোঙানির শব্দ ভেসে আসলো। সেই শব্দ শুনে তিনি চমকে উঠলেন। কি হলো? বাচ্চা কাঁদছে বলে মনে হচ্ছে না, কিন্তু কিন্তু এ বাড়িতে বাচ্চা আসবে কোথা থেকে? এরপর তিনি ভালো করে শুনে দেখলেন, হ্যাঁ, বাচ্চাই কাঁদছে। ভোলা, এই ভোলা, কে কাঁদছে রে? একটু দেখ তো। কথাটা বলে মণিবালা বিছানা ছেড়ে নামলেন। তারপর কৌতূহল ও ভয় মিলিত অনুভূতি নিয়ে তিনি ঘর থেকে বাইরে বেরিয়ে কান্নার শব্দকে লক্ষ্য করে এগিয়ে গেলেন। এগিয়ে যেতে যেতে তিনি বুঝতেই পারলেন না যে কখন তিনি খোলা দরজা পার করে পুকুরের সামনে চলে এসেছেন। তিনি দেখলেন সন্ধ্যার কালো কালো অন্ধকারের মধ্যে তার সামনে রয়েছে সেই জঙ্গলি পুকুর, আর কান্নার শব্দটা সেই পুকুরের থেকেই আসছে। মণিবালা এইবার পুকুরের কালো জলের দিকে লক্ষ্য করতে দেখলেন পুকুরের জলের পাড়ে রয়েছে একটা পচা গলামৃত বাচ্চার ফ্যাকাশে দেহ, যার শরীর থেকে কেউ খুবলে খুবলে মাংস ছিঁড়ে খেয়েছে। একটা চোখ তুলে নিয়েছে। বাচ্চাটার ওই অবস্থাতে সমানে কেঁদে যাচ্ছিল। কিন্তু মণিবালা পুকুরের ধারে যাওয়ার পর বাচ্চাটার কান্না থেমে গেল। আর আচমকাই বাচ্চাটার তার অবশিষ্ট এক চোখ দিয়ে মণিবালার দিকে তাকালো। মণিবালা দেখলো বাচ্চার চোখের ভিতরটা খালি, সেখানে কোনো মনি নেই। এই ভয়ানক দৃশ্য দেখে মণিবালা ভয়তে শিউরে উঠলেন। এক পুরনো অতীত তার চোখের সামনে ফুটে উঠল। তিনি ভাবলেন, এটা কি করে সম্ভব? ওই বাচ্চাটাকে তো তিনি কিছু বছর আগে নিজের হাতে পুকুরের জলে ডুবিয়ে মেরেছিলেন। তাহলে এই বাচ্চাটা আবার ফিরে আসলো কি করে? সবেমাত্র কথাটা ভেবেছেন মণিবালা, ঠিক এমন সময় তার কানের কাছে কেউ ফিস ফিস করে উঠল। আচমকা কানের কাছে এই কথা শুনে মণিবালা ভয়তে কেঁপে উঠল। তারপর পিছন ফিরে তাকাতেই আর্তনাদ করে উঠলেন। দেখলেন তার সামনে দাঁড়িয়ে রয়েছে মাধবী, কিন্তু মাধবীর মুখের জায়গাটায় ফুটে উঠেছে ইন্দুর বিভৎস রাগী মুখ। ইন্দু, তুমি তুমি এখানে কি করছো? যাও যাও, চলে যাও এখান থেকে। তুমি তুমি কিভাবে ফিরে আসতে পারো? যাব? আমি কোথায় যাব? হ্যাঁ, যাবি তো তুই। কি ভেবেছিলিস দুটো মানুষকে মেরে প্রাণে বেঁচে যাবি? হ্যাঁ, মরতে তোকে হবেই, মরতে তোকে হবেই। আমি নিজের হাতে তোকে শেষ করব। এই কথা শুনে মণিবালা ভয় পেয়ে গেলেন। নিজের প্রাণের সংশয় দেখে তিনি অনুরোধ করলেন, হিন্দু, হিন্দু, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো মা। ক্ষমা? ক্ষমার যোগ্য তুই নস। তোকে তোকে আজ মরতে হবে, মরতে তোকে হবেই। দেখছিস না আমার ছোট্ট মেয়েটা কাঁদছে? তোর তোর মৃত্যুতেই ওর মুক্তি। কথাটা বলেই মাধবী ভয়ানক গর্জনে গর্জে উঠল। তার এক হাত দিয়ে মণিবালার মাথাটা ধরলো, তারপর এক টানে সেটা শরীর থেকে টেনে ছিঁড়ে ফেললো। তারপর সেই মাথাটা ছুঁড়ে ফেললো পুকুরের কালো জলে, যেখানে আজ থেকে অনেক বছর আগে আজকের রাতেই মণিবালা ওই বাচ্চাটাকে জলে ডুবিয়ে মেরেছিল। আমি তখন নিজের ঘরে বসে ভাবছিলাম মাধবীর কথা। যদি সত্যি মাধবীর মধ্যে কেউ ভর করে থাকে তবে তো ওঝা ডাকা দরকার, কিন্তু উপস্থিত মুহূর্তে কিছু করার মতো ক্ষমতা আমার ছিল। আমি বহুদিন ধরেই ভূত প্রেত নিয়ে ঘাটাঘাটি করি, সেই কারণে তাদের শরীরে প্রবেশ করা এবং কার্যসিদ্ধি করে বেরিয়ে যাওয়ার সম্পর্কে খানিকটা জ্ঞান রপ্ত করতে পেরেছি। কিন্তু যদি সত্যি কিছু একটা অঘটন ঘটে যায়
এই আশঙ্কার কথাই চিন্তা করেই দুশ্চিন্তা করছিলাম। তাই ভাবলাম একবার বিজয়ের সাথে খোলাখুলি কথা বলা দরকার। এই ভেবে আমি বিজয়ের ঘরে গিয়ে হাজির হলাম। দেখলাম বিজয় ঘুমাচ্ছে, কিন্তু পাশে মাধবী নেই। বিজয়, এই বিজয়, আর কত ঘুমাবি? ওঠ এবার, সন্ধ্যা হয়ে গিয়েছে। আমার ডাকে বিজয় উঠে বসলো বিছানার উপরে। তারপর পাশে তাকিয়ে দেখলো মাধবী ওর পাশে নেই। মাধবী? মাধবী কোথায় গেল? এখানেই তো শুয়েছিল। মাধবী, এই মাধবী! মাধবীর কোনো উত্তর আসলো না। পরিবর্তে দরজা খুলে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো ভোলা। তারপর হাত দিয়ে কিছু একটা ইশারা করলো, যার অর্থ বিজয়ের পাশাপাশি আমিও খানিকটা বুঝলাম যে নিচে কিছু একটা অঘটন ঘটেছে। এরপর আমরা আর দেরি না করে ভোলার পিছন পিছন পুকুরের ধারে গেলাম। দেখলাম পুকুরের কালো নোংরা জলে পড়ে রয়েছে মণিবালার মুন্ডহীন মৃতদেহ, যার গলার কাছ থেকে রক্ত বেরিয়ে কালো জলের খানিকটা লাল হয়ে গিয়েছে। মণিবালার কাটা মাথাটা শরীর থেকে আরো একটু দূরে পড়ে রয়েছে। ভর সন্ধ্যাবেলার অন্ধকারের মধ্যে এই দৃশ্য দেখে আমরা দুজনেই ভয়তে পাথর হয়ে গেলাম। মা? নিজের মায়ের এই নির্মম অবস্থা দেখে বিজয় ভেঙে পড়ল। কিন্তু আমি তখন একটা জিনিস বুঝতে পারলাম, এই কাজ মাধবীর। মণিবালা বারবার করে বলেছিলেন সেই কথা, কিন্তু মাধবীর ভিতরে কে ভর করেছে? সে মণিবালাকে মারলই বা কেন? তবে কি সবাই কি মারতে চায় সে? আমি এইসব কথাই ভাবছি, তখন বিজয় হঠাৎ বলে উঠল, মাধবী? মাধবী কোথায়? ও ঠিক আছে? মায়ের এই অবস্থা কে করল? তবে কি মা সব সত্যি কথা বলছিল? পরিমল ভাই, তুই কিছু একটা কর, কিছু একটা কর, দেখ মাধবী ঠিক আছে কিনা। আমার এবার খুব ভয় করছে ভাই। তার মানে কি সত্যি সত্যি ইন্দু ফিরে আসলো? ইন্দু? ইন্দু কে? ইন্দু? ইন্দু আমার আগে স্ত্রী, আত্মহত্যা করে মারা গিয়েছিল। তোর আগে স্ত্রী? কই, আমাকে তো বলিস না আগে। ঘটনাটা কেউই জানে না, তাই তোকেও বলা হয়ে ওঠেনি। আর তাছাড়া এত বড় কথা আমাকে জানাসনি? এরপর সবকিছু আমি বুঝতে পারলাম। বিজয়, আমি যদি ভুল না হই তবে ইন্দু মাধবীর মধ্যেই রয়েছে, কিন্তু ও মাধবীর শরীরে প্রবেশ করলো কিভাবে? আচ্ছা বিজয়, এই বাড়িতে ইন্দুর কি কি জিনিসপত্র রয়েছে, আর ও কোন ঘরে থাকতো? ঘর তো যেটাতে সেদিন রাতে আমরা গিয়েছিলাম ওটাই। ইন্দু আত্মহত্যা করার পর ওই ঘরটা আর খোলা হয়নি। সেদিন তুই দেখতে চেয়েছিলিস, তাই তো খুলল। তার মানে এই বন্ধ ঘরের মধ্যে ইন্দুর আত্মা ছিল। মৃত্যুর পরে সে হয়তো মুক্তি পায়নি। সেদিন রাতে আমরা দরজা খোলা রেখে চলে আসার পর মাধবী কোনোভাবে ওই ঘরে ঢুকেছে, আর তারপর থেকেই হয়তো ইন্দু ওর উপরে ভর করেছে। কিন্তু কেন? বিজয়, চল তো, ওই ঘরের সামনে চল। যদি আমি ভুল না হই তাহলে মাধবী ঘরেই থাকবে। এরপর আমি আর বিজয় ছুটতে ছুটতে যখন সেই ঘরের সামনে এসে দাঁড়ালাম, দেখলাম অন্ধকারে ঘরের মধ্যে ধুলো মাখা আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে মাধবী। ওর হাতে ধরা রয়েছে একটা পুরনো ছবি। ছবির দিকে তাকিয়ে ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। তাই দেখে আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। মাধবী! মাধবীকে ডেকেই বিজয় ঘরে ঢুকে গেল। ওর পিছন পিছন আমিও ঢুকলাম। বিজয় গিয়ে মাধবীর কাঁধে হাত রাখলো। মাধবী এতক্ষণ মাথা নিচু করেছিল, এইবার সে ধীরে ধীরে মাথা তুলে আয়নার দিকে তাকালো। বিজয় দেখলো ওর সামনে মাধবী দাঁড়িয়ে থাকলেও আয়নার ওপারে যার প্রতিবিম্ব ফুটে উঠেছে সে মাধবী নয়, সে ইন্দু, যার গলার কাছে রয়েছে একটা লাল রঙের দাগ, মুখের উপরে রয়েছে কালশিটে চিহ্ন, আর চোখ দুটো টকটকে লাল। সে রাগী এবং গম্ভীরভাবে বিজয়ের দিকে তাকিয়ে রয়েছে। তাই দেখে বিজয় ভয় পেয়ে গেল। আমি বুঝলাম বিজয়ের সাথেও ভয়ানক কিছু ঘটতে চলেছে। বিজয়, সাবধান! সবে মাত্র কথাটা বলেছি, তার সাথে সাথেই
ও পাশের আলমারিটা আচমকা সরে এসে বিজয়ের গায়ে পড়ে গেল। বিজয় আর্তনাদ করে মাটিতে পড়ে গেল। আমি ছুটে গিয়ে কোনো মতে বিজয়কে ধরে বার করার চেষ্টা করলাম। তখন মাধবী হঠাৎ ভয়ঙ্কর গম্ভীর গলায় হাসতে লাগলো। হাসতে হাসতে ওর মুখ থেকে কালো রক্ত বেরিয়ে আসতে লাগলো। সেই রক্ত ওর গা বেয়ে নিচে নেমে গেল, তবু মাধবীর হাসি থামলো না। এরপর হাসতে হাসতে হঠাৎ মাধবী তার মাথা দিয়ে আয়নার উপরে সজোরে আঘাত করলো। আয়নাটা শব্দ করে ভেঙে গেল। আয়নার কাছে লেগে মাধবীর মাথার কাছটা কেটে গেল, কিন্তু তবু মাধবী একভাবে নিজের মাথাতে আঘাত করেই যেতে লাগলো আর হাসতে লাগলো। আমি বুঝলাম ইন্দু এইবার মাধবীর শরীরটাকে শেষ করতে চাইছে। মাধবী, পরিমল, পরিমল তুই মাধবীকে বাঁচা, কিন্তু ওকে শেষ করে দেবে পরিমল। আমি কি করব কিছু বুঝতে পারলাম না। আমি উঠে গিয়ে মাধবীকে থামানোর চেষ্টা করলাম, আর ঠিক তখনই মাধবী আমাকে এক ধাক্কা মেরে ফেলে দিল। তারপর বিজয়ের দিকে ফিরে এগিয়ে আস্তে আস্তে বলল, চিন্তা করিস না, তোর আগে তোর বউকে মারবো না, আগে তোকে মারি, তোর অবস্থাও তোর মায়ের মতন করি, তারপর তোর বউকে মারবো। কিন্তু তুমি তো মরে গিয়েছিলে, তুমি ফিরলে কিভাবে? ফিরলাম কিভাবে? আমাকে তো ফিরতেই হতো, নিজের জন্য না হলেও নিজের মেয়ের জন্য। তোরা আমাকে মেরেছিলিস ঠিক আছে, কিন্তু কিন্তু আমার ছোট্ট মেয়েটাকে মারলি কেন? ও এটুকু বাচ্চার ওর কি অপরাধ ছিল? হ্যাঁ, ও তো শুধু মেয়ে হয়ে জন্ম নিয়েছে, তাই তাই তোরা ওকে মেরে ফেললি? মেয়ে হয়ে জন্ম নেওয়া কি পাপ? হ্যাঁ, ওইটুকু শিশুকে মারতে, ওকে মারতে তোদের হাত কাঁপলো না? হ্যাঁ, ইন্দু আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও ইন্দু। মাধবীর মুখে এই কথা শুনে আমি চমকে উঠলাম। বলে কি ইন্দু? ওকে আর ওর মেয়েকে বিজয় মেরেছে? বিজয়? ইন্দু কি বলছে এসব? এসব কি সত্যি? হ্যাঁ, আসলে সেইবার যখন ইন্দুর গর্ভে মেয়ে জন্ম নিল, তখন মা রেগে গিয়েছিল। এত মাস যত্ন করার পরেও ঘরে ছেলে আসলো না, তাহলে বংশের মান কে রক্ষা করবে? এই নিয়ে মায়ের সাথে ইন্দুর খুব রাগারাগি হতো। কিন্তু সেদিন মা রাগের বশে ইন্দুকে মেরে ফেলে আর ওই মেয়েকে সামনে পুকুরের জলে ডুবিয়ে দেয়। লোক জানাজানির কারণে আমরা ওটাকে আত্মহত্যা বলে চালাই। কিন্তু বিশ্বাস কর আমি এই ঘটনায় মায়ের সঙ্গে থাকলেও আমি ওকে মারিনি। আমি তাই বলে তোকে বাচ্চা মেয়েটাকেও ছাড়লি না? শুধুমাত্র তোদের জন্য আমার আজও মুক্তি হয়নি। আমার বাচ্চার সেই কান্নার আওয়াজ আজও আমার কানে বাজে। যতক্ষণ না অবধি আমি তোর বংশ শেষ করব, ততক্ষণ আমার শান্তি নেই। বংশের প্রদীপ জ্বালাতে হবে। হ্যাঁ, এইবার আমি পুরোপুরি তা নিভিয়ে দেব। আগে তোকে শেষ করব, তারপর তোর বউকে। এই কথা বলে মাধবী রাগীভাবে এগিয়ে আসলো বিজয়ের দিকে। পরিমল বাঁচা ভাই, বাঁচা, আমার ভুল হয়ে গেছে ভাই, কিন্তু আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা। এভাবে বিজয় বারবার প্রার্থনা করতে লাগলো, কিন্তু ইন্দু সে কথা না শুনে এসে টিপে ধরলো বিজয়ের গলা। তারপর এক টানে আলমারির নিচ থেকে বিজয়কে বার করে শূন্যে তুলে ধরলো। দেখলাম বিজয় যন্ত্রণায় ছটফট করছে, শ্বাস নিতে পারছে না, হাত পা ছুটছে। আর মাধবী মানে ইন্দু পরম তৃপ্তিতে তা উপভোগ করছে। এদিকে আমি আমার বন্ধুর এই ভয়ানক অপরাধের কথা শুনে আকাশ থেকে পড়লাম। নারী ঘরে আসা মানে লক্ষ্মী আসা, আর বিজয় ওর মার কথায় কিনা মা সমেত একটা ছোট্ট শিশুকে মেরে ফেলল। এই কথা ভেবেই আমার রাগ হচ্ছিল, কিন্তু বিজয় এখন ক্ষমা চাইছে। যতই হোক আমি ওর বন্ধু, তার থেকেও বড় কথা আমি একজন মানুষ। চোখের সামনে একটা প্রাণ তো শেষ হতে দিতে পারি না। আর শুধু একটা প্রাণ নয়, তিনটে প্রাণ।
বিজয়, মাধবী এবং ওদের আগত সন্তান। তাই আমি এতদিন ধরে বহু বই ঘাটাঘাটি করে অভিজ্ঞতা সঞ্চয় করে যা জেনেছি তাই কাজে লাগালাম। জানতাম ভূত তাড়ানো আমার সাধ্যে নয়, তাই আমি অন্য একটা উপায় বার করলাম। আমি এগিয়ে গেলাম মাধবীর কাছে, তারপর বললাম, ইন্দু, জানি তোমার সাথে অন্যায় হয়েছে, সে অন্যায়ের কোনো ক্ষমা হয় না। তার জন্য তো তুমি তো আসল দোষীকে শেষ করেছো। এবার তুমি ওদেরকে ছেড়ে দাও। তাছাড়া মাধবীর পেটে একটা বাচ্চা আছে, তুমিও তো একজন মা, তুমি পারবে একটা বাচ্চাকে হত্যা করতে? তার কি দোষ বলো? তুমিও তো তবে একই দোষে দোষী হবে। দেখলাম আমার কথা শুনে মাধবীর মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। অগত্যা আমি আমার হাতে পড়ে থাকা সেই আশীর্বাদে আংটি মাধবীর কপালে ঠেকিয়ে আমার বুক পকেটে থাকা ছোট্ট ডায়েরিটা বার করলাম। তারপর কয়েকটা পাতা উল্টিয়ে সেখানে লেখা ঈশ্বরের মন্ত্র পড়তে লাগলাম। এই অবধি বলে থামল পরিমল। থামলেন কেন জেঠু? তারপর কি হলো? তারপর আবার কি, ঈশ্বরের আশীর্বাদে ইন্দু তখন মাধবীর মধ্যেই মিলিয়ে গেল, আর বিজয়ও বেঁচে গেল। এরপর অবশ্য বিজয় ওকে বাঁচানোর জন্য আমাকে ধন্যবাদ জানিয়েছে আর ওর অপরাধ স্বীকার করে ক্ষমাও চেয়েছে। কিন্তু অদ্ভুত ঘটনা কি জানো? কি? সেদিন যে ছবিটা ইন্দু ধরেছিল সেটা আমি পরে দেখেছিলাম। ছবিতে ছিল বিবাহিত ইন্দু এবং তার মেয়ে। তখনই খেয়াল করেছিলাম ইন্দুর ঠোঁটের নিচে একটা তিল ছিল। আর একদিন পরে যখন বিজয়ের বাচ্চাকে দেখতে গিয়েছিলাম তখন দেখেছিলাম বিজয়ের আবার একটা ফুটফুটে মেয়ে হয়েছে, যার ঠোঁটের নিচেও তিল ছিল। হতে পারে ইন্দুই মাধবীর মেয়ে হয়ে ফিরে এসেছে। শুনছিলেন লেখক সৌমেন সিংহ রায়ের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, চকবেরিয়ার ভূতুড়ে আড্ডা। গল্প পাঠে ছিলাম আমি দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল অভিক, সৌভিক, শুভঙ্কর, শুভম, সৌরভ, পূজা, খুশি এবং ঈশিকা। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আজকে গল্পের পোস্টারে ছিল চিত্রায়ন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা কোথা থেকে আমাদের এই গল্পগুলোকে শুনছেন সেটাও কিন্তু জানাবেন আমাদের ইউটিউব কমেন্টে। আপনাদের এই কমেন্টগুলো আমরা কিন্তু সবাই খুব উপভোগ করি। আমাদের এই কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই গল্পগুলোকে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে রাখুন এই বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে।